আসসালামু আলাইকুম। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার উনি নিজে একজন মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্ট। উনি এসেছিলেন কলন করতে। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার ছিলেন, আর ইলেকশন অবজারভার টিমের আরও দুইজন ছিলেন। তো এই বিষয়ে আজকে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে। শিনজো আবের স্ত্রী আকি আবের সাথে কথা হয়েছে, এবং এছাড়া আরও দু একটা বিষয়ে, বিশেষ করে আপনারা জানেন কিছুদিন আগে দু একটা ভায়োলেন্সে নরসিংদীতে একজন হিন্দু মারা গিয়েছেন, সেটা নিয়ে আমরা এক ধরনের অপপ্রচার দেখছি, সেগুলো নিয়ে কথা হবে। আমরা এই প্রথমেই এবং শ্রুতি লেখকদের জন্য যেটা হয়েছে যে একটি এডুকেশন মিনিস্ট্রি একটা পলিসি করেছে। আগে শ্রুতি লেখকদের এক একটা এডুকেশন বোর্ডের এক এক রকম নিয়মাবলী ছিল। এটাকে এখন স্ট্যান্ডার্ড করা হয়েছে, এবং এটা এখন সবার জন্য একটা বেটার একটা, যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী, যারা ভালো দেখতে পান না, তাদের যে তারা কিভাবে পরীক্ষা দিবেন সেটা তারা তো শ্রুতি লেখকদের দিয়ে দেন, সেই বিষয়ে একটা পলিসি হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি চিফ ইলেকশন অবজারভার মিশনের যিনি প্রধান ইজাব আসছিলেন 11:30 প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং। উনি আসছিলেন যে অনেকগুলো বিষয়ে আলাপ করতে, ইলেকশন প্রিপারেশন সম্পর্কে জানতে, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে জানতে, গণভোটের ভোট নিয়ে জানতে, এগুলো নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। তো প্রথমেই উনি বলেছেন যে একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে জন্য এই আসন্ন ইলেকশনটা হবে হিস্টোরিক। তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশেই কিন্তু তারা ইলেকশন অবজারভার টিম পাঠায় না, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, বিকজ বাংলাদেশের সাথে তাদের একটা বড় একটা ট্রেড পার্টনারশিপ আছে, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে। আর পুরো শেখ হাসিনার আমলে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি। উনি বলছেন, ইজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন, এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর, উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। আর ইজাব আবার বলেছেন যে ইলেকশন অফ মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল, এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট, তিনি বলেছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন দেশের ভালনারেবল ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে। আপনারা জানেন সিকিউরিটি ফোর্সের কাছে বডি অন মানে বডিতে লাগানো থাকবে ক্যামেরা,
ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোনো ট্রাবল হচ্ছে কিনা, কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিয়েট হচ্ছে কিনা। এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে, ফলে সেন্ট্রালি উপজেলা, জেলা, ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে। সব সেন্টারে সিসিটিভি থাকবে, এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকারসদের আইডেন্টিফাই করা যাবে। এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন। আর ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। প্রফেসর ইউনূস বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে, তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে, আপনারা জানেন যে জানুয়ারির 22 তারিখে ফর্মাল ক্যাম্পেইন হয়। আর উনি বলেছেন ইউএর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট, এবং এটা বাংলাদেশের আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয়। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন যে খুব ম্যাসিভ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এবং এখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনূস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম, এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে। এই ছিল আজকের মিটিং, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিংয়ের মূল ডিসকাশনের বিষয়বস্তু। এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সেই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন। আর তারপরে যে কথা বলবেন ইয়ের বিষয়ে, ওই কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন। আপনাদেরকে ইতিমধ্যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি বলেছেন যে আকি আবে উনি হচ্ছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে, তার স্ত্রী। আপনারা জানেন যে শিনজো আবে 2022 সালে উনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন। তো তার স্ত্রী উনি একটা প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে, এবং এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কাজে উনি বাংলাদেশে এসেছেন। উনি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং ওনার স্বামীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার খুবই আন্তরিক সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। এবং উনি আসলে আজকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসলে জানতে চেয়েছিলেন যে নির্বাচন পরবর্তী আসলে উনি সময় কিভাবে কাজ করবেন বা ওনার পরিকল্পনা সম্পর্কে। আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানিয়েছেন যে উনি মূলত 3টা বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তী সময় ওনার কাজ করবেন। ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করবেন, হেলথ কেয়ার যাতে করে আমাদের দেশের নারী বা আমাদের যে ভালনারেবল গোষ্ঠী যারা আছে তাদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে তাদের অ্যাক্সেসটা বাড়ে। পাশাপাশি আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের হেলথের ব্যাপারে খোঁজখবর রাখতে পারেন, হেলথের ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে পারেন। এটা নিয়ে কাজ করবেন উনি। এবং আরও ওনার 2টা রেগুলার কাজ তো এর আগে উনি যখন যেগুলো করেছেন, ইউথ ডেভেলপমেন্ট, তরুণ উদ্যোক্তা তৈরির কাজ, যেটা উনি আগেও করছেন এটাও করবেন, এবং 3-0 নিয়ে ওনার যে কাজ ছিল সেই কাজটা উনি কন্টিনিউ করবেন। এবং উনি আগে আবেগকে জানিয়েছেন যে নির্বাচনের পরে মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে উনি জাপান সফর করবেন। এবং এই ফাউন্ডেশনটা এরা বিভিন্ন বিষয়ে
আপনার গবেষণা করে, পার্টিকুলারলি ওশিয়ান রিসার্চ নিয়ে তাদের যে কাজ এবং সেটা নিয়ে উনি একটা কনফারেন্স ওখানে যোগ দেবেন এবং এই বিষয়ে যাতে কোলাবোরেশনটা বাংলাদেশের সাথে কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে তাদের সাথে কথা বলবেন। জি, ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায়, কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী, তার পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয়, উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের। সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তো এই বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন। তো আমরা প্রত্যাশা করব কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায়, এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। থ্যাংক ইউ। আর একটা আপনারা জানেন যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আছে, একটা হিসাবে একটা সার্ভেতে দেখা যায় যে এদের সংখ্যা প্রায় 5 লাখ, 500,000 পিপল। তারা তাদের সুবিধার্থে, হ্যাঁ, আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রণীত হয়েছে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, আগে যেটা ছিল সেটা কোনো সত্যিকার এক একটা বোর্ড এক এক রকম নিয়মে চলতো, ফলে একটা সেন্ট্রালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেম ছিল না এবং এতে অনেকের পরীক্ষায় অনেকে ক্ষতিগ্রস্ত হতেন। তো এইটাকে সামনে রেখে এই বছর উনি যেটা করেছেন যে এটার একটা পুরো সবাইকে এনে যারা এটার ব্যাপারে এক্সপার্ট, এখানে কত সময় লাগে পুরোটাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা নীতিমালা করা হয়েছে। এটা আশা করা যায় যে যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন যারা সরকারি বা বেসরকারি টেস্টে তারা এক্সাম যারা অ্যাপিয়ার করেন তাদের জন্য এটা এখন খুব ইজিয়ার হবে এবং তাদের হয়ে যারা শ্রুতি লেখক যারা লেখেন তাদের জন্য এটা একটা খুবই একটা আমরা বলবো যে সব কিছু ইজিয়ার করবে এই টেস্টগুলো করা। তো দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মাসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025 জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 4 মাসে একাধিক অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে এই নীতিমালা প্রণীত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর 2024 সালের জরিপ অনুযায়ী দেশে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা 4,75,565 জন। ইতিপূর্বে পাবলিক ও শ্রেণী পরীক্ষার জন্য কোনো অভিন্ন ও সম্পূর্ণ নীতিমালা ছিল না। বিভিন্ন সময় একাধিক ও খণ্ড খণ্ড প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই শ্রুতি লেখকের নিয়োগ পরিচালিত হতো। বিভিন্ন বোর্ড ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নিয়মে শ্রুতি লেখকদের নিয়োগ দিত। কারা এই পদে নিয়োগ পাবে, কি উপকরণ সাথে নিতে পারবে, সম্মানীর হার কি হবে, আবেদন ফর্ম, এই বিষয়ে অভিযোগ ও প্রতিকার কিভাবে হবে তার কিছু উল্লেখ করা ছিল না। অতিরিক্ত সময়ের কথা উল্লেখ করা হলেও সেটা কতটুক হবে তার ভিন্নতা ছিল। এই নীতিমালায় প্রতি ঘন্টার সময়ের বিপরীতে 15 মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালায় সমন্বিতভাবে সকল সমস্যাগুলো চিহ্নিত করে অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই নীতিমালা সকল সরকারি
বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সাধারণ শিক্ষা বোর্ডসমূহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক শ্রেণী পরীক্ষায় পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য হবে। নীতিমালায় তফসিল শ্রুতি লেখকদের যোগ্যতা ও আবেদন করার ফরমের বিশদ বিবরণী সংযুক্ত করা আছে। ইতিমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, শিক্ষার সমতায়নে এই নীতিমালা আমাদের কার্যকরী ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এই সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিবে। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এই মাইক দেন। আমি বোরহানুল আশিকিন, স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল 24। তো তফসিল ঘোষণার পরে আমরা দেখেছি যে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে যারা নির্বাচনে কন্টেস্ট করছেন তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা তিনি কোন উদ্বেগ প্রকাশ করেছেন কিনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে নির্বাচন এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দুই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে, যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা সেইটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি। এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা যারা জিনিসগুলো পোস্টিং করেন, আমরা হয়তো একজনকে বলতে পারি যে এই রেখেছে, দেখা গেলো যে উনি পরের দিন আবার আরেকটা আইডি খুলে ফেলছেন। তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজারের পেজের থেকে আমরা অনেকগুলো যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি, যারা এগুলো মিথ্যা নিউজের ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি। বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। নিউজ পেপারগুলো, টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যেই ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আইসিটি ডিভিশন এটা নিয়ে কাজ করছে, আমাদের বিটিআরসি কাজ করছে। আমরা বলবো যে একটা সমন্বিত উদ্যোগ আছে। বাট আপনি জানেন কোটি কোটি লোক, 12 কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন 6 কোটি লোক। তো এইখানে দুই একটা যখন ভুল হয় আমরা মানে এমন ইয়ে আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে টাফ। আর অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে, যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, তারাও তাদের কাছ থেকেও আমরা খুব টাইমলি যে কোঅপারেশনটা দরকার সেটা আমরা পাই না। হ্যালো, আমি শফিক ভাই, আমি শাওন বলছিলাম। আমি যেটা একটু জানতে চাচ্ছি যে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরপরই আমাদের এখানে বাইরে থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সার তারা যেভাবে একটা পরিস্থিতি তৈরি করলেন, এবং সাথে সাথে আমরা দেখলাম যে কিছু প্রথম আলো ডেইলি স্টারে একটা নাশকতার মতো ঘটনা ঘটে গেছে। তো এটা তো ইলেকশনের সময় প্রচুর ঘটতে পারে, এবং তাৎক্ষণিক এই পদক্ষেপটা নেওয়ার ক্ষেত্রে সরকারের কি অ্যারেঞ্জমেন্ট আছে? আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গা পূজার সময়, যে বাংলাদেশে প্রায় 32,000 আপনি জানেন
যে দুর্গাপূজার মণ্ডপ ছিল ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তাহলে খুব দ্রুত এখানে ইন্টারভেন করা গেছে, খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে। তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে, এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে টু এইটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য। আমার নাম মনিরুল জামাল উজ্জ্বল, ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আপনি বডি অন ক্যামেরার কথা বলেছেন এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি থাকবে বলেছেন। এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে কিনা? ইলেকশন কমিশন কাজ করে। আর হচ্ছে সেটাই বিভিন্ন সময় আপনারা শুরু থেকে বলে আসছিলেন যে অর্থ পাচার রোধে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে এবং আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। এ পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে, এরকম কোনো আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা একটু জানাবেন। প্রথম প্রশ্নটা কি ছিল যেন আপনার? ভালনারেবল সেন্টার, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন, কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন। আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয়, অনেক বছর লেগে যায়, মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে 5 বছর। এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি, টাকাগুলোকে লোকেট করা গেছে, কোথায় টাকাটা গিয়েছে, কোন কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন দেশে গিয়েছে, তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি, তারা আমাদেরকে হেল্প করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে এই প্রত্যেকটা যে সমস্ত প্রপার্টি এই চুরি করা টাকায় কিনা হয়েছে, প্রত্যেকটার প্রপার্টি, বেশিরভাগ প্রপার্টি ছবি নিয়ে আসা হয়েছে, এগুলোকে মার্ক করা হয়েছে, এবং যে সমস্ত দেশে এই টাকাগুলো গেছে তাদের যারা এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা গেছে। আর টাকাগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে। এই লিগ্যাল প্রসেসের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার লিগ্যাল বড় বড় ল ফার্মকে আপনার নিয়োজিত করতে হয়, তারা আপনার হয়ে এই কাজটা করে দেন। সেই কাজটা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক করছেন আমরা জানি। আমার এতদিনে হয়তোবা তারা কিছু ল ফার্মকে এমপ্লয় করে থাকতে পারেন, আপনি একটু তাও চেক করে নেবেন কিছু, হ্যাঁ। এবং এটার জন্য ফান্ড অ্যালোকেট করা হয়েছে। আর একটা বড় যেই জিনিস আপনি দেখেছেন যে লন্ডনে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে যারা টাকা নিয়ে গেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্মার ল্যান্ড মিনিস্টার সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তার বিশাল প্রপার্টি, অনেকগুলো কয়েকশো প্রপার্টি ওইটাকে ফ্রোজেন করা হয়েছে। তো এগুলো আমরা আমাদের সময়, আমাদের তো দেখেন লিমিটেড টাইম 18 মাস, তো 18 মাসের মধ্যে যতগুলো কাজ করা দরকার সেগুলো কাজ করে গুছিয়ে আনা হয়েছে, এবং আমরা আশা করছি পরবর্তী গভর্নমেন্ট বাকি কাজগুলো করতে পারবেন। এই ক্ষেত্রে পরবর্তী গভর্নমেন্ট এটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে আমাদের কোনো আইনগত, যে আপনারা একটা সরকার ভালো কাজ করে গেলেন এটা কন্টিনিউশন, যেমনটা আপনি বলছিলেন যে 5 বছর এবং আপনাদের সময় কম 18 মাস, সেক্ষেত্রে পরবর্তী গভর্নমেন্ট করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে কিনা? অবশ্যই, এটা তো একটা গভর্নমেন্টের তো কাজ। আমাদের এই গভর্নমেন্ট যে কাজটা করবে সেটা তো পরের গভর্নমেন্ট এসে ফলো আপ করবেন। আর এটা দেশের টাকা, আপনি 234 বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে চলে গিয়েছে, এটা আমাদের জনগণের টাকা, আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনাকে পকেট ফুকা করে তারা টাকা বাইরে নিয়ে গিয়েছেন। তো এই টাকাটা আনা তো এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা টাকাটা, এটা আমাদের যে গভর্নমেন্টই আসুক এই টাকাটা নিয়ে আসতে হবে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এনে যেটা যেভাবে ওই গভর্নমেন্ট ইউজ করতে চান, বাট এটা আনতেই হবে। আমি মুস্তাফা মল্লিক বলছিলাম। প্রথমত শ্রুতি লেখকদের জন্য যেটা করেছে সরকারকে ধন্যবাদ, কারণ আমি নিজেই দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গত 2 যুগে অসংখ্য রিপোর্ট করেছি। যাই হোক, এটা নিজে ভালো লাগার একটা বিষয়। আরেকটা যদি একটু ব্যাখ্যা দিতেন, সেটি হচ্ছে যে সরকার যখন হ্যাঁ এবং না গণভোট আয়োজন করছে তখন সরকার নিজেই বলছে যে সরকার বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে কথা বলে সরকার নিজেই বলছেন যে আমরা হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবো।
যদি একটু এই বিষয়ে না, এটা নিয়ে কেউ এটা নিয়ে দ্বিমত করতে পারেন, তা আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হা ভোটের জন্য এটা সরকার বলবে, জনগণকে বলবে। আপনারা দেখেছেন আমাদের পেজগুলোতে আমরা অলরেডি বলছি, এবং আমাদের অ্যাডভাইজাররাও বলছেন এটা বিষয়ে। তো এটা বলার মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে, এই গভর্নমেন্ট হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন, এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন, বাট আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি, এটাই এই গভর্নমেন্ট করছে। ভাই বলেন। দেশটা নিয়ে যে কাজ করি, প্রশ্নটা চলে এসছে, উত্তর এসছে। আরেকটা বিষয়, গতকালকে আমরা একটা প্রেস রিলিজ পেয়েছি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, বাংলাদেশ হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবনা গাজায় শান্তি স্থাপনের জন্য, সেখানে বাংলাদেশ নীতিগতভাবে যুক্ত হতে চায়, কিন্তু একটা মেসেজ পেয়েছি। এই বিষয়ে যদি পরবর্তী কোনো অগ্রগতি থাকে বা সেটা কি? এই বিষয়ে খুবই প্রাইমারি স্টেজে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখনও ওয়াশিংটনে আছেন। উনি আসলে আমি এটা নিয়ে আরও ওনার কাছে বিস্তারিত জেনে আপনাদেরকে বলতে পারবো। উনি আশা করছি উনি বৃহস্পতিবার ফিরবেন। জি, আশিকেন। আজকে সকালে মিয়ানমারের গুলিতে একটা শিশু মারা গিয়েছিল, মিডিয়াতে রিপোর্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা, কারণ সীমান্ত এলাকাতে হোম আর ফরেন মিনিস্ট্রি দেখতেছে। এটা আমাদের ফরেন মিনিস্ট্রি আর হোম মিনিস্ট্রি দেখছে। খুবই আমরা কন্ডেম করি। এটা খুবই আমাদের মানে এটা আনফর্চুনেট ইভেন্ট, আমরা আনফর্চুনেট ইনসিডেন্ট। তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে, তারা আপনাদেরকে বাকি বিস্তারিত জানাবে।